ওয়েলকাম সবাইকে ক্লাসমেট 24 ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের অন্তর্গত র্যাপিড রিডার থেকে যে তিনটি টেক্সট ইনক্লুড আছে তার মধ্যে দ্য ঘোস্ট ব্রাহ্মণ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন্স। তোমাদের র্যাপিড রিডার থেকে যে টেক্সটগুলি ইনক্লুড রয়েছে সিলেবাসে সেখান থেকে আমরা জানি লং কোয়েশ্চেন আসে 5 নম্বরের। তো এই সিরিজ আমরা এই তিনটি টেক্সট থেকে গুরুত্বপূর্ণ সমস্ত 5 নম্বরের লং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। আশা করি র্যাপিড রিডারের এই সমস্ত টেক্সটের উপরে লং কোয়েশ্চেনের এই ক্লাসগুলো আগামী পরীক্ষার প্রস্তুতিতে তোমাদেরকে ভীষণই সাহায্য করবে। তাই কেউ মিস করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস ভালোভাবে ফলো করবে। এই চ্যানেলে তোমরা তোমাদের আপকামিং এক্সামের উদ্দেশ্যে সেমিস্টার 2 এর অন্তর্গত সমস্ত গুরুত্বপূর্ণ টেক্সটের উপরে লাইন বাই লাইন ডিসকাশনের এবং প্রশ্ন উত্তর সহ সমস্ত প্র্যাকটিস সেটের ক্লাস পেয়ে যাচ্ছ। এবং শুধুমাত্র ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টার নয়, 11 এবং 12 এর প্রত্যেকটা সেমিস্টারেরই ইংলিশের ওপরে ফুল সিলেবাস বেসড প্রত্যেকটি গুরুত্বপূর্ণ ক্লাস সঙ্গে প্রশ্ন উত্তরের ক্লাসও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই যারাই আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলটা ফলো করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তাহলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ক্লাসেসগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। এই চ্যানেলে তোমরা তোমাদের আপকামিং সমস্ত সেমিস্টারের এক্সামের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তরের প্র্যাকটিস সেট এবং প্রত্যেকটি টেক্সটের ওপরে লাইন বাই লাইন ডিসকাশন সহ সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশন সহ নোটস পেয়ে যাবে। তার জন্য সরাসরি তোমরা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমি ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিচ্ছি। যারা ইচ্ছুক সমস্ত ধরনের নোটস এবং প্রশ্ন উত্তরের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। আর ইংলিশ রিলেটেড যে কোনো ধরনের কোয়ারি থাকলে বা আপকামিং এক্সাম রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ চ্যানেলটাও ফলো করে নিতে পারো। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে উল্লেখ করা থাকছে। তো ফিরে আসছি আজকের আলোচনাতে আমরা র্যাপিড রিডারের যে প্রথম টেক্সট সেমিস্টার 2তে যেটা ইনক্লুড রয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, সেখান থেকে আমরা লং কোয়েশ্চেন্স 5 নম্বরের সমস্ত গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি প্রিপারেশন শুরু করে দিয়েছো। যারা করোনি এখনো তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন উত্তরগুলো খুবই হেল্পফুল হবে এবং যারা করে দিয়েছো তারাও এইগুলো অবশ্যই একবার করে দেখে নেবে। কারণ সেমিস্টার 2 এর অন্তর্গত যে 40 নাম্বার তার মধ্যে থেকে প্রোজ থেকে থাকছে 10, পোম থেকে থাকছে 10 এবং এই র্যাপিড রিডার থেকে তোমাদের 5 নাম্বার থাকছে, আর নন টেক্সচুয়াল গ্রামারে 5 আর রাইটিং স্কিলে 10। তাহলে টোটাল এই যে 40 মার্কসের মধ্যে 5 নাম্বার র্যাপিড রিডার থেকে রয়েছে। তাই আশা করছি কেউই নাম্বারটা মিস করতে চাইবে না এবং এই র্যাপিড রিডারের প্রিপারেশনের জন্য তাই তোমরা সবাই আশা করছি এই সমস্ত ক্লাসগুলো ভালোভাবে ফলো করবে। তো দেখো, র্যাপিড রিডারের যে প্রথম টেক্সট ক্লাস 11 এর সেকেন্ড সেমিস্টারের সেটা হচ্ছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ। দ্বিতীয় টেক্সট ছিল দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এবং তৃতীয়টা কি ছিল আ ঘোস্টলি ওয়াইফ। এই তিনটেই কিন্তু লাল বেহারি দের লেখা। তার 1883 সালে প্রকাশিত একটা বিশ্ববিখ্যাত গ্রন্থ ফোক টেলস অফ বেঙ্গল, সেখানে কিন্তু এই তিনটে গল্প অন্তর্ভুক্ত হয়েছিল। তাহলে 1883-তে রচিত লাল বেহারি দের বিশ্ববিখ্যাত দ্য ফোক টেলস অফ বেঙ্গলের অন্তর্বর্তী এই তিনটে গল্প, যার মধ্যে প্রথমটি থেকে আজকে আমরা লং কোয়েশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো থেকে 5 নাম্বারের লং কোয়েশ্চেন্স আসতে চলেছে তোমাদের এক্সামে। এবং আগামীতে তোমরা যে সমস্ত কোয়েশ্চেন্সগুলো নিয়ে প্রিপেয়ার হবে সেগুলোর মধ্যে থেকে যেটা অলরেডি এসে গেছে সেগুলোতে একটু কম গুরুত্ব দিতে পারো এবং যেগুলো আসেনি সেগুলোর উপরে তোমরা বেশি গুরুত্ব আরোপ করবে। বোঝা গেছে? তো দেখো, শুরু করছি আজকের আলোচনার প্রথম যে প্রশ্ন দ্য ঘোস্ট ব্রাহ্মণ থেকে। এই গল্পটাতে আমরা কি দেখেছিলাম যে এটা একটা দরিদ্র ব্রাহ্মণের গল্প, যার অনুপস্থিতিতে একটা ব্রহ্মদৈত্য তার রূপ ধরে তার পরিবারে বাস করতে শুরু করে। সেটাই ছিল, তাই না? এখানে কি বলা হয়েছে দেখো প্রথম কোয়েশ্চেনে, হোয়াই ডিড দ্য পুয়ার ব্রাহ্মণ find it extremely difficult to get married? How did he finally succeed? এইরকম লং কোয়েশ্চেন্সগুলো দুটো পার্টেও ভাগ করা থাকতে পারে, 3 বা 2 এভাবে। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি হবে? দুটো পার্টে রয়েছে কোয়েশ্চেনটা, দেখো। তাহলে প্রথমেই অ্যান্সার আমরা দেখে নিচ্ছি। দ্য পুয়ার ব্রাহ্মণ ফাউন্ড ইট এক্সট্রিমলি ডিফিকাল্ট টু গেট ম্যারিড বিকজ হি ডিড নট বিলং টু দ্য কুলীন ব্রাহ্মণ কমিউনিটি। তাহলে তিনি যেহেতু কুলীন ব্রাহ্মণ ছিলেন না, কুলীন ব্রাহ্মণ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন না, তাই তার বিয়ে হতে অসুবিধে হচ্ছিল। ইন দ্য সোশ্যাল সিস্টেম অফ দ্যাট টাইম, নন কুলীন ব্রাহ্মণস ওয়ার রিকোয়ার্ড টু পে আ লার্জ অ্যামাউন্ট অফ মানি টু দ্য ব্রাইডস প্যারেন্টস অ্যাজ ম্যারেজ সেটেলমেন্ট। এবং সেই সময় সমাজে কুলীন প্রথা খুবই শক্তিশালী ছিল, আর যারা অকুলীন ব্রাহ্মণ
তাদের বিয়ের জন্য কনের বাবা মাকে প্রচুর টাকা দিতে হতো। এই যে দিস মানি ওয়াজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন দ্য অ্যাকচুয়াল ওয়েডিং এক্সপেন্সেস, এবং এই যে টাকাটা, এই পরিমাণ টাকাটা বিয়ের খরচের চেয়েও কিন্তু বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং এটা আরো বেশি ছিল। অ্যাজ দ্য ব্রাহ্মণ ওয়াজ ভেরি পুয়ার, আর এদিকে সেই ব্রাহ্মণ খুবই গরিব ছিলেন। ইট ওয়াজ অলমোস্ট ইম্পসিবল ফর হিম টু অ্যারেঞ্জ সাচ আ সাম, এবং তার পক্ষে এটা প্রায় অসম্ভব ছিল এই পরিমাণ একটা টাকার জোগাড় করা, কারণ সে অকুলীন, কুলীন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়। তাহলে যারা কুলীন সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয় তাদেরকে প্রচুর টাকা দিয়ে বিয়ে করতে হতো। সেই টাকার পরিমাণটা বিয়ের খরচের থেকেও বেশি, অনেকটাই বেশি। তিনি গরিব থাকার ফলে এতটা পরিমাণ টাকার জোগাড় করে উঠতে পারছিলেন না। হি ওয়েন্ট ফ্রম ডোর টু ডোর, বেগড রিচ পিপল, ফ্ল্যাটার্ড দেম অ্যান্ড রিকোয়েস্টেড হেল্প ইন এভরি পসিবল ওয়ে। তিনি ধনী লোকেদের বাড়ি গিয়ে ভিক্ষা করেন, অনেককে তোষামত করেন, এবং দীর্ঘ চেষ্টার পর, এই যে আফটার মাচ হার্ডশিপ অ্যান্ড হিউমিলিয়েশন, মানে দীর্ঘ চেষ্টার পরে, অনেক কষ্ট এবং অনেক অপমান সহ্য করার পর, হেনস্থা, হিউমিলিয়েশন, হেনস্থা, হি finally managed to collect the required amount of money and thus succeeded in arranging his marriage. তাহলে অনেক চেষ্টার পরে তিনি প্রয়োজনীয় অর্থটা, বিয়ের জন্য যে প্রয়োজনীয় অর্থ, অবশেষে তিনি সংগ্রহ করতে সক্ষম হয়েছিলেন, এবং শেষে গিয়ে আমরা দেখেছিলাম সেই টাকার সাহায্যেই তার বিয়ে সম্পন্ন হয়েছিল। বোঝা গেল? তাহলে এই যে প্রশ্নটা ছিল যে why did the poor Brahmin find it extremely difficult টু গেট ম্যারিড, সেটা বুঝতে পারলাম। অকুলীন ছিলেন, অকুলীনদের প্রচুর টাকা দিতে হতো, তিনি গরিব ছিলেন, তার পক্ষে এতটা টাকা জোগাড় করা সম্ভব হচ্ছিল না, তাই তার বিয়েতে ডিলে হচ্ছিল বা অসুবিধে হচ্ছিল, তার বিয়ে হচ্ছিল না। আর কিভাবে সাকসিড হলেন? অনেকের বাড়ি গেলেন, ধনী মানুষদের বাড়ি গেলেন, অনেকভাবে চেষ্টা করলেন, ভিক্ষা করলেন, শেষে এত কষ্ট এবং হেনস্থার পরে টাকাটা জোগাড় করতে পারলেন, ফলে তার বিয়ে হলো। তাহলে এই দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেলাম, আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। নেক্সট, why did the Brahman decided to leave his home soon after marriage? What responsibility did he leave with his mother? দ্বিতীয় প্রশ্ন কি, বিয়ের পর ব্রাহ্মণটা কেন ঘর ছাড়তে বাধ্য হয়? আর সেকেন্ড পার্টে কি দেওয়া রয়েছে, যাওয়ার আগে সে তার মায়ের কাছে কি দায়িত্ব অর্পণ করে? Soon after his marriage, the Brahman realized that he had no regular source of income to support both his aged mother and his newly married wife. তাহলে বিয়ের পরেই সে রিয়েলাইজ করে তার অর্থ সংগ্রহ বা তার নিয়মিত অর্থ উপার্জনের সঠিক কোনো উৎস নেই, যাতে করে সে তার বৃদ্ধা মা এবং তার নববিবাহিত স্ত্রীর খরচ সে ওঠাতে পারে। বিং অনেস্ট, তাই যেহেতু সে সৎ অ্যান্ড রেসপন্সিবল, দায়িত্বশীল, হি ডিড নট ওয়ান্ট দেম টু সাফার ডিউ টু পভার্টি, সে চাইছিল না তার বৃদ্ধা মা এবং তার স্ত্রী এই যে দারিদ্রতা, সেই দারিদ্রতায় থাকুক বা দারিদ্রতার সাথে সংঘর্ষ করুক। দেয়ারফোর, তাই হি ডিসাইডেড টু ডিস্টেন্ট ল্যান্ডস ইন সার্চ অফ ওয়েলথ অ্যান্ড রিজলভড নট টু রিটার্ন আনটিল হি হ্যাড আর্নড আ গুড সাম অফ মানি। তাই দায়িত্ববান মানুষ হিসেবে সে যেহেতু চায়নি যে তারা দারিদ্রতার কষ্ট ভোগ করুক, তাই সে দূর দেশে গিয়ে অর্থ উপার্জনের সিদ্ধান্ত নেয় এবং ভালো অঙ্কের টাকা না পাওয়া পর্যন্ত ফিরে না আসার সে সংকল্প করে বসে। তাহলে এতদূর পর্যন্ত আমরা প্রথম যে পার্টটা তার অ্যান্সার পেয়ে গেলাম যে কেন সে বাড়ি ছেড়েছিল। এরপরে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে সেকেন্ড পার্টের, কি দায়িত্ব দিয়ে গিয়েছিল মাকে। তাহলে সে কি দায়িত্ব তার মাকে দিয়ে গিয়েছিল দেখো। বিফোর লিভিং he handed over all his savings to his mother and requested her to manage the household carefully. He also entrusted her with the responsibility of looking after his wife. Taking his mother's blessings, he left his home with hope and determination. তাহলে দেখো, যাওয়ার আগে সে তার সমস্ত সঞ্চয় তার মায়ের হাতে তুলে দিয়েছিল এবং সংসার চালানোর দায়িত্ব তার উপরে ছেড়ে দিয়েছিল। আর পাশাপাশি সে তার মাকে অনুরোধও করেছিল যে তার স্ত্রীর যত্ন নিতে, এবং মায়ের আশীর্বাদ নিয়ে সে যাত্রা করেছিল। তাহলে মায়ের কাছে টাকা দিয়ে মাকে ঘর চালানোর বা সংসার চালানোর দায়িত্ব দিয়ে সে চলে গিয়েছিল এবং সঙ্গে বলেছিল তার স্ত্রীরও যেন যত্ন রাখে তার মা। এইটা বলে মায়ের আশীর্বাদ নিয়ে সে কিন্তু চলে গিয়েছিল। তাহলে মাকে কি দায়িত্ব দিয়ে গিয়েছিল আশা করি বুঝতে পেরেছো, সংসার চালানোর দায়িত্ব এবং স্ত্রীকে যত্ন নেওয়ার দায়িত্ব। বোঝা গেছে দুটো পার্টের অ্যান্সার। নেক্সট question number 3 দেখো, how did the ghost manage to take the place of the real Brahman in his own house? তাহলে সেই ভূতটা কিভাবে আসল ব্রাহ্মণের জায়গা দখল করতে সক্ষম হয়। দেখো, প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যখন কোয়েশ্চেন ফর্ম করবে বা তোমরা এখান থেকেও খাতায় লিখে নিতে পারো বা টেক্সটগুলো
ভালোভাবে রিড করতে পারো বা এগুলো থেকে স্ক্রিনশট নিতে পারো, বা তোমরা এই প্রত্যেকটা প্রশ্ন উত্তরের জন্য ইন ডিটেইল ডিসকাশন সহ নোটসের জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো। আশা করছি তোমাদের আগামী পরীক্ষার কথা মাথায় রেখে বানানো গুরুত্বপূর্ণ সমস্ত প্রশ্ন উত্তর এবং নোট সহ এই পিডিএফগুলো তোমাদের আগামী পরীক্ষার ক্ষেত্রে ভীষণই হেল্পফুল হবে। তাই যারা যারা ইচ্ছুক ডেসক্রিপশন বক্সে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তবে অবশ্যই যদি নিজেরা অ্যান্সার ফর্ম করো, চেষ্টা করবে প্রত্যেকটা অ্যান্সার টু দ্য পয়েন্ট সুন্দর সহজ সরল ভাষায় দেওয়ার, তাহলে কিন্তু অ্যান্সার অনুযায়ী নাম্বার গেইন করতে খুবই হেল্প হবে। ভালোভাবে শর্ট শর্ট সেন্টেন্স বানাবে, সুন্দর ভাষার ব্যবহার করবে, খুব জটিল ভাষা দেওয়ার দরকার নেই, তাহলেই দেখবে অ্যান্সার কিন্তু যথোপযুক্ত হয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। তো অ্যান্সার এখানে কি হবে দেখো, প্রশ্নতে কি বলা হয়েছিল যে ভূত কিভাবে আসল ব্রাহ্মণের জায়গা দখল করতে সক্ষম হয়। কিভাবে না, অন দ্য ভেরি ডে দ্য ব্রাহ্মণ লেফট হিজ হোম আ ঘোস্ট অ্যাজিউমড হিজ exact physical appearance and entered the house. The ghost looked and behaved exactly like the Brahman, leaving no scope for doubt. The wife believed him to be her husband and was surprised at his sudden return. The ghost cleverly explained that the day was unlucky and he had already earned some money. The mother also failed to recognize the deception. Since the ghost and the real Brahman were identical in every respect, even the neighbors accepted the ghost as the true owner of the house. Thus, the ghost successfully replaced the real Brahman and lived comfortably for many years. তাহলে কি দেখতে পাচ্ছি যে যেদিন ওই ব্রাহ্মণ ঘর ছেড়েছিল সেদিনই একটা ভূত হুবহু তার চেহারা নিয়ে কিন্তু তার বাড়িতে প্রবেশ করে, এবং তার মুখাবয়ব, তার কণ্ঠস্বর, তার আচরণ সবকিছুই ব্রাহ্মণের মতো। ফলে তার স্ত্রী ও মা কেউ কিন্তু তাকে চিনতে পারেনি যে ভূত। স্ত্রী অবাক হয়েছিল যে দ্রুত কেন ফিরে এলো, কিন্তু যখন সে কারণ জিজ্ঞাসা করেছিল তখন সেই ভূতটা যে ব্রাহ্মণের ছদ্মবেশে আছে সে কৌশলে বলে দিয়েছিল যে আজকের দিনটা শুভ নয়, তাই সে ফিরে এসেছে এবং কিছু টাকা ইতিমধ্যেই সে উপার্জন করেছে। তো প্রতিবেশীরাও দেখতে পাচ্ছে কোনো পার্থক্য নেই, তাই ভূতটা আসল ব্রাহ্মণ হিসেবেই সেখানে থেকে যায়, মানে সবাই বিশ্বাস করে নেয়। মা, বউ, প্রতিবেশী কেউই তার মধ্যে পার্থক্য খুঁজে না পারায় ভূতটাকে আসল ব্রাহ্মণ বলেই সবাই বিশ্বাস করে। এইভাবেই কিন্তু ভূতটা বহু বছর ধরে ব্রাহ্মণের সংসারে রাজত্ব করতে থাকে। বোঝা গেছে কিভাবে জায়গা দখল করতে সক্ষম হয় এবং বহু বছর ধরে রাজত্ব দখল করে থাকে, সেটা আশা করি বোঝাতে পেরেছি সবাইকে। নেক্সট কোয়েশ্চেন, ডেসক্রাইব দ্য সাফারিং অফ দ্য ব্রাহ্মণ আফটার হি রিটার্ন ফ্রম হিজ ট্রাভেলস। দীর্ঘদিন পরে ফিরে এসে সেই ব্রাহ্মণটির যে দুর্দশা সেটার বিবরণ দিতে বলা হয়েছে। দেখো, when the Brahman returned home after several years of hard labor, he was shocked and confused to see another person exactly like himself occupying his house. তাহলে বহু বছর পর কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরে ব্রাহ্মণটা ভীষণভাবে হতবাক হয়েছিল। সে দেখতে পায় যে তার মতোই দেখতে আরেকজন তার বাড়িতে বসবাস করছে। The ghost not only denied recognizing him but also claimed ownership of the house, wife and mother. The real Brahman was forcibly driven out of his own house. This sudden loss left him helpless and mentally disturbed. This misery deepened when the king also failed to identify the real person. Every day the Brahman returned from the court weeping, lamenting the injustice of the world and the failure of authority to protect the innocent. তাহলে দেখো কি বলা হচ্ছে যে বহু বছর পরে যখন সেই ব্রাহ্মণ কঠোর পরিশ্রম করে বাড়ি ফিরেছে, সে ভীষণভাবে হতবাক হয়ে গিয়েছিল। সে কি দেখতে পায় যে তার মতোই দেখতে একজন তার বাড়িতে বসবাস করছে এবং সেই ব্যক্তি নিজেকে বাড়ির মালিক বলেও দাবি করছে, এবং সেই ভূত ব্রাহ্মণের নিজের স্ত্রী এবং তার নিজের মাকে কিন্তু তার স্ত্রী এবং তার মা বলে ঘোষণা করছে এবং তাকে নিজেকেই কিন্তু তার বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। তো এই ঘটনার ফলে ব্রাহ্মণ মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিচার চাইতে রাজার কাছে যায়, কিন্তু কোনো ফল পায় না, কারণ রাজাও দুজনের মধ্যে পার্থক্য নির্ধারণ করতে অসফল হন যে কে ভূত, মানে কে আসল কে নকল। সে প্রতিদিনই হতাশ হয়ে রাজদরবার থেকে ফিরে আসে এবং কাঁদতে থাকে এবং এবং এই দুনিয়ার সমস্ত অন্যায় এবং রাজার এই যে অবিচার এটার কথা বলে কিন্তু সে আক্ষেপ করে। তাহলে এভাবেই তার দুর্দশাটা চলছিল, সেটাই আমরা দেখতে পাচ্ছি। দুর্দশার বিবরণ দিতে বলা হয়েছিল। বোঝাতে পেরেছি? নেক্সট, why was the king of the country unable to give a proper judgment in the case? The king of the country found himself completely puzzled by the case because the Brahman and the ghost were identical in appearance, voice and behavior. There was no visible difference between the two claimants. তাহলে
প্রশ্ন করা হয়েছিল যে রাজা কেন এই মামলার সঠিক বিচার দিতে ব্যর্থ হন। রাজা এই মামলার বিচার করতে ব্যর্থ হন কারণ ব্রাহ্মণ এবং ভূত দুজনকেই দেখতে, শুনতে এবং তাদের আচরণ সম্পূর্ণ একরকম, তাদের মধ্যে কোনো দৃশ্যমান পার্থক্য ছিল না। Both produced witnessed who supported their claims. The king, though powerful, lacked the wisdom to detect the truth behind the supernatural deception. As a result, he kept postponing the judgment and asked the Brahman to return the next day. This showed that authority without intelligence fails to deliver justice. তাহলে কি দেখতে পাওয়া যাচ্ছে না, যেহেতু উভয়ই একই রকম দেখতে, রাজাও পারছিল না, উভয় পক্ষেরই সাক্ষী উপস্থিত ছিল যারা তাদের সমর্থন করছিল, ফলে রাজা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি যে কে আসল আর কে নকল। তো বিচার বুদ্ধির অভাবে তিনি প্রতিদিনই মামলাটি পিছিয়ে দিচ্ছিলেন এবং ব্রাহ্মণকে আগামীকাল এসো বলে ফিরিয়ে দিচ্ছিলেন। তাই এতেই বোঝা যাচ্ছিল যে রাজার ক্ষমতা থাকলেও ন্যায় বিচার কিন্তু প্রকৃত বুদ্ধিমত্তা না থাকার কারণে তিনি করতে পারছেন না। বোঝা গেছে এই যে কেন তিনি ব্যর্থ হন, সেটাই তার কারণ। যদিও ক্ষমতা ছিল, ন্যায় বিচার করার জন্য প্রকৃত যে বুদ্ধিমত্তা লাগে সেটা তার ছিল না, তাই তিনি ব্যর্থ হচ্ছিলেন কে প্রকৃত সেটা নির্বাচন করে এই বিচারটা সঠিকভাবে করতে। নেক্সট দেখো, হাউ ডিড দ্য নিট হার্ড কিং লার্ন অ্যাবাউট দ্য ব্রাহ্মণস প্রবলেম অ্যান্ড ডিসাইড টু হেল্প হিম। নিট হার্ড মানে সেই গোয়ালা রাজা কিভাবে ব্রাহ্মণের এই সমস্যার কথা জানতে পারে। Every day, while returning disappointed from the royal court, the Brahman passed a place where cowherd boys used to play. They enacted a mock court by appointing a king, minister, and guards among themselves. These boys noticed that the Brahman passed by daily in tears. Out of curiosity and sympathy, the neatherd king ordered one of his constables to bring the Brahman before him. After listening carefully to his sad story, the neatherd king understood the real problem and confidently promised to restore the Brahman's right. তাহলে সেই যে গোয়ালা বা নিটহার্ড রাজা কিভাবে ব্রাহ্মণের সমস্যার কথা জানতে পারে না, যখনই প্রতিদিন রাজদরবার থেকে হতাশ হয়ে ফেরার পথে সেই ব্রাহ্মণটি মাঠের পাশ দিয়ে যেত, কিছু গোয়ালা ছেলে সেখানে রাজা, মন্ত্রী ইত্যাদি খেলার অভিনয় করত এবং প্রতিদিনই সে যখন বের হতো তারা লক্ষ্য করতো যে ব্রাহ্মণটি প্রতিদিনই চোখের জল ফেলতে ফেলতে ওই পথ দিয়ে বের হচ্ছে। তো একদিন কৌতূহল এবং সহানুভূতি বশত গোয়ালা রাজা তার একজন প্রহরীকে, তারা তো খেলছিল, কেউ রাজা হতো, কেউ মন্ত্রী, কেউ প্রহরী, তো গোয়ালা যে রাজা হয়েছে সে প্রহরীকে পাঠিয়ে ব্রাহ্মণটাকে ডেকে আনে যে যাও তো ডেকে আনো, কারণ তারা দেখতো প্রত্যেক দিনই ব্রাহ্মণ কাঁদতে কাঁদতে যাচ্ছে তাদের সামনে দিয়ে। তো ব্রাহ্মণ তাদের কাছে গেল, তাদের দুঃখের কাহিনী খুলে বলল, মানে যে গোয়ালা রাজা হয়েছে তাকে। তো গোয়ালা রাজা পুরো বিষয়টা শুনলো এবং সে বুঝে নিল এবং তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার সে প্রতিশ্রুতিও দিল। তাহলে এইভাবে সেই নিটহার্ড কিং সেই ব্রাহ্মণের অসুবিধা সম্পর্কে জানতে পেরেছিল। বোঝা গেছে? নেক্সট, এক্সপ্লেইন ইন ডিটেইল হাউ দ্য নিটহার্ড কিং সলভ দ্য কেস ক্লেভারলি। তাহলে কিভাবে সলভ করেছিল সেই গোয়ালা রাজা? The neatherd king solved the case using intelligence and presence of mind rather than authority. তাহলে সেই যে গোয়ালা রাজা সে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে মামলাটা সমাধান করেছিল, সে কিন্তু তার ক্ষমতা দেখায়নি। He brought a small fiel with a narrow neck to the court and declared that whoever could enter it would be declared the rightful owner of the house. এবং সে সেখানে একটা সরু মুখের শিশি এনে ঘোষণা করলো যে যে ব্যক্তি দুজনের মধ্যে যে ব্যক্তি এর ভেতরে ঢুকতে পারবে সেই হবে প্রকৃত মালিক। The real Brahman immediately refused as no human being could possibly enter such a small fiel. তাহলে যে প্রকৃত ছিল সে বলে দিল সঙ্গে সঙ্গেই না, কারণ প্রকৃত যে মানুষ সে তো ওই ছোট্ট শিশিতে কখনো ঢুকতে পারবে না। The ghost, however, confident of his supernatural powers, shrank himself into the form of an insect and entered the ফায়াল। তাহলে দেখো সেই যে ফিয়াল বা ফায়াল, ছোট সেই শিশিটা, ভূতটা কি বললো, সে যথেষ্ট কনফিডেন্ট ছিল ওখানে ঢোকার পক্ষে, মানে ওই শিশিটাতে তার পক্ষে ঢোকা সম্ভব, তাই সে তার অতি প্রকৃত ক্ষমতার জোরে নিজেকে একটা পোকায় রূপান্তরিত করে শিশির ভেতরে সে ঢুকে পড়লো। At once the neatherd king crocked the bottle, trapping the ghost forever and exposing his true nature. This clever judgment proved the real Brahman's identity. তাহলে দেখো যখনই সে ঢুকে পড়লো শিশির ভেতরে তখনই সেই গোয়ালা রাজা শিশিটা বন্ধ করে দিল, এই যে কক তার ছিপি দিয়ে বন্ধ করে দিল এবং ভূতটাকে সে ওই শিশির মধ্যে বন্দি করে দিল, ওই ফিয়াল বা ফায়ালের মধ্যে। এই যে
ঘটনাটা, মানে এই যে কৌশলের মাধ্যমে সে একটা বিচার করে দিল, এর মাধ্যমেই প্রকৃত সত্যটা প্রকাশ এসে গেল সবার সামনে, প্রকৃত সত্যটা প্রকাশ পেয়ে গেল, তাই না? যে যে ভূত ছিল সেই একমাত্র ঢুকতে পারলো, যে রিয়েল ছিল সে পারলো না। তাহলে সেই গোয়ালা রাজা কত সুন্দরভাবে নিজের বুদ্ধিমত্তা অ্যাপ্লাই করে এই যে ব্রাহ্মণের কেসটা সুন্দরভাবে সলভ করে দিল, মানে তার কৌশলের মাধ্যমে প্রকৃত সত্য সে বের করে আনলো। বোঝা গেছে? নেক্সট, what is the moral or message of the story The Ghost Brahman? The story The Ghost Brahman teaches us that intelligence and wisdom are more important than power and position. While the real king failed to deliver justice, a simple cowherd boy succeeded through sharp thinking. The story highlighted that truth ultimately triumphs over deceit and evil. It also suggests that justice should be guided by reason and insight rather than mere authority. তাহলে দেখো এই গল্পের শিক্ষা বা নৈতিক তাৎপর্য কি না, এই যে ঘোষ ব্রাহ্মণ এই গল্পটা আমাদের শেখাচ্ছে যে প্রকৃত ন্যায় বিচার করার জন্য ক্ষমতার চেয়ে বুদ্ধিমত্তা বেশি প্রয়োজন। যেখানে প্রকৃত রাজা ব্যর্থ হন, সেখানে দেখা গেল কি একটা সাধারণ গোয়ালা ছেলে তার বুদ্ধির সাহায্যে সহজেই এত বড় সমস্যার সমাধান করে দিল। তাহলে এই গল্পটা প্রমাণ করছে যে সত্য শেষ পর্যন্ত মিথ্যা এবং অন্যায়ের উপরে সত্যিই কিন্তু জয়লাভ করে। একই সঙ্গে এটা সমাজে সুবিচার প্রতিষ্ঠার গুরুত্বটাকেও তুলে ধরে। এটাই হচ্ছে এই গল্পটার শিক্ষা বা এই গল্পটার নৈতিক তাৎপর্য। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, ক্যারেক্টার স্কেচ অব দ্য পুয়ার ব্রাহ্মণ। কিছু চরিত্র বিশ্লেষণও আসতে পারে, দরিদ্র ব্রাহ্মণের চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে। এই ক্যারেক্টার স্কেচগুলো কিন্তু সবাই অবশ্যই দেখে যাবে, এগুলোও কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। দ্য পুয়ার ব্রাহ্মণ ইজ দ্য সেন্ট্রাল অফ দ্য স্টোরি। হি ইজ অনেস্ট, hardworking and deeply responsible. Though poor, he makes great efforts to arrange his marriage and later realizes his duty towards his mother and wife. Instead of complaining about poverty, he decides to travel to distant lands to earn money. When he is unjustly deprived of his house, wife, and mother, he does not take the law into his own hands but seeks justice through proper authority. His patience, endurance, and faith in truth highlight his moral strength. Ultimately, his humanity distinguishes him from the ghost and leads to his victory. তাহলে দরিদ্র ব্রাহ্মণটি এই গল্পের কেন্দ্রীয় চরিত্র। সে একজন সৎ, পরিশ্রমী, দায়িত্বশীল মানুষ। বিয়ের পরে সে নিজের সাংসারিক দায়িত্ব নিতে না পারার বোধ থেকেই দূরদেশে চলে গিয়েছিল রোজগার করতে। ফলে আমরা দেখতে পেয়েছিলাম তার কর্তব্যপরায়ণতাটা, তাই না? সে যে চলে গিয়েছিল দায়িত্ব অনুযায়ী, তো কারণ দায়িত্ব তাকে নিতে হবে, টাকা নেই, সে কমপ্লেন করেনি, বরং তার কর্তব্য বুঝেছিল। এতে তার কর্তব্যপরায়ণতাটাই প্রকাশ পেয়েছিল। অন্যায়ভাবে নিজের ঘর, স্ত্রী এবং মাকে হারিয়েও সে কিন্তু হাল ছাড়েনি। ন্যায় বিচারের আশায় রাজ দরবারে যায়। তার ধৈর্য, সহনশীলতা এবং সত্যের প্রতি বিশ্বাস তাকে একজন আদর্শ চরিত্রে পরিণত করেছে। গল্পের বিচারে আমরা সেটাই পাচ্ছি। তাই শেষ পর্যন্ত তার সত্য এবং মানবিক পরিচয় তাকে এই গল্পে জয়ী করেছিল, সেটা আমরা দেখতে পেয়েছি। আশা করি ব্রাহ্মণের ক্যারেক্টার সম্পর্কে বোঝাতে পেরেছি। নেক্সট দেখো, দ্য ক্যারেক্টার স্কেচ অফ দ্য ঘোস্ট ব্রাহ্মণ। তাহলে সেই ভূত ব্রাহ্মণের চরিত্র। দ্য ঘোস্ট ব্রাহ্মণ ইজ দ্য মেইন অ্যান্টাগনিস্ট অফ দ্য স্টোরি। তাহলে যেদিকে ব্রাহ্মণ ছিল প্রকৃত কেন্দ্রীয় চরিত্র বা হিরো, ভূত ব্রাহ্মণটি ছিল প্রধান প্রতিপক্ষ। অ্যান্টাগনিস্ট মানে প্রতিপক্ষ। হি রিপ্রেজেন্টস ডিসিট, সেলফিশনেস অ্যান্ড মরাল করাপশন। By assuming the exact appearance of the real Brahman, he successfully deceives the family, society, and even the king. He enjoys power and comfort obtained through fraud and lies. However, his overconfidence becomes the cause of his downfall. His willingness to enter the field exposes his supernatural nature. The ghost Brahman symbolizes evil forces that many dominate temporarily but are eventually defeated by intelligence and truth. সে ধূর্ত ছিল, প্রতারক ছিল এবং আত্মতুষ্টিপূর্ণ একজন লোক ছিল, মানে স্বার্থপর। মানুষের রূপ ধারণ করে সে শুধু একটা পরিবারকেই নষ্ট করেনি, মানে পরিবারের শান্তিটাই শুধু নষ্ট করেনি, সমাজ, রাষ্ট্র ব্যবস্থাকেও সে বিভ্রান্ত করে তুলেছিল। এবং দীর্ঘদিন ধরে সে মিথ্যার উপরে ভর করে সংসার চালানোর কাজ করলেও শেষ পর্যন্ত তার অহংকার তার পতনের কারণ হয়। কারণ শিশির মধ্যে ঢোকার সিদ্ধান্ত তার অতি লোভে তাঁতি মরে এরকম হয়ে গিয়েছিল। মানে তার সেই অতি লোভ এবং আত্মবিশ্বাসের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল তার ওই শিশির মধ্যে ঢুকে যাওয়াটা। তো ভূত ব্রাহ্মণ মূলত এই গল্পে অসত্য এবং প্রতারণার প্রতীক, যেখানে রিয়েল ব্রাহ্মণ কিন্তু সত্য, আদর্শ একজন চরিত্রের প্রতীক। বোঝা গেছে? নেক্সট,
ক্যারেক্টার স্কেচ অব দ্য নিট হার্ড মানে কাউ হার্ড কিং, সেই যে গোয়ালা রাজা তার চরিত্র বিশ্লেষণ করতে বলা হয়েছে। The neat-haired king is one of the most remarkable characters in the story. Though he is merely a cowherd boy playing a mock court, he possesses extraordinary intelligence and insight. Unlike the real king, he listens carefully, understands the root of the problem, and applies logic instead of authority. His clever use of the fial proves his sharp reasoning power. He represents wisdom, justice, and rational thinking. Through his character, the author suggests that true wisdom is not limited by age, position, and social status. সেই যে গোয়ালা রাজা নেইটহার্ড কিং গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রগুলির একটি। বয়সে ছোট, সামাজিক মর্যাদায় নগণ্য হলেও সে কিন্তু বিচার বুদ্ধি এবং প্রকৃত জ্ঞানের দিক থেকে অসাধারণ। প্রকৃত রাজা যেখানে বিচার ক্ষমতায় ব্যর্থ হয়ে গেল, সেখানে গোয়ালা রাজাটাই যুক্তি এবং বুদ্ধির সাহায্যে সত্যটা উদ্ঘাটন করে দিল, আমরা দেখতে পেলাম। তাহলে সে প্রমাণ করছে যে জ্ঞান ও বিবেক বয়স এবং পদমর্যাদার উপরে নির্ভর করে না, কারণ রাজা তো তার থেকে বয়সে অনেক বড়, অনেক ক্ষমতার অধিকারী। রাজা করতে পারলো না, সে একটা সামান্য গোয়ালা, একটা ছোট্ট মানুষ, তাহলে সে কিন্তু করে দিল, তার কোনো ক্ষমতা নেই। তার চরিত্রের মাধ্যমে তাহলে লেখক বুদ্ধিমত্তার জয় এবং ন্যায় বিচারের প্রকৃত রূপটা তুলে ধরেছেন, সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তো এই ছিল চরিত্র বিশ্লেষণ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন। এরপরে আমরা থিম বা বিষয়বস্তুর উপরে ফোকাস করে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব। দেখো, থিম অফ ট্রুথ ভার্সাস ফলসহুড। তাহলে থিম ভিত্তিক প্রশ্নের মধ্যে সত্য বনাম মিথ্যার যে থিম এই গল্পে আমরা পেয়েছি, সেটা অনুযায়ী যদি আলোচনা করতে বলা হয়, সেই ধরনের কোনো কোয়েশ্চেন এলে আশা করি এই উত্তরগুলো খুবই যথোপযুক্ত হবে। কি বলা হয়েছে সত্য বনাম মিথ্যের থিম নিয়ে আলোচনা করতে? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিমস অফ দ্য ঘোষ ব্রাহ্মণ ইজ দ্য স্ট্রাগল বিটুইন ট্রুথ অ্যান্ড ফলসহুড. The ghost successfully lives for many years by assuming the identity of the real Brahman and enjoys a comfortable life based entirely on deception. On the other hand, the true Brahman, though honest and rightful, is forced to suffer injustice, humiliation, and poverty. The story shows how falsehood may appear powerful for a long time, but it cannot survive permanently. When the ghost finally reveals his supernatural nature by entering the field, the truth comes to light. Thus, the story strongly conveys the message that truth, though delayed, ultimately triumphs over lies and injustice. তাহলে দেখো, ঘোষ ব্রাহ্মণ এই গল্পে প্রধান থিমই হলো সত্য বনাম মিথ্যার সংঘর্ষ। ভূত বহু বছর ধরে আসল ব্রাহ্মণের পরিচয় ধারণ করে মিথ্যার উপরে ভিত্তি করে স্বাচ্ছন্দ্যের সাথে সেখানে জীবনযাপন করছিল, আর অন্যদিকে প্রকৃত ব্রাহ্মণ সৎ ন্যায়পরায়ণ হওয়া সত্ত্বেও চরম অন্যায়, অপমান এবং দুর্দশার শিকার হয়েছিল। কিন্তু শেষে আমরা দেখতে পেলাম যে অসৎ ছিল, তার রূপটা প্রকাশ পেয়ে গেল। তাহলে গল্পটা দেখালো যে মিথ্যা সাময়িকভাবে শক্তিশালী মনে হলেও সেটা কিন্তু চিরস্থায়ী নয়, কারণ শিশির মধ্যে প্রবেশ করার মাধ্যমে ভূত তার সেই অমানবিক পরিচয় প্রকাশ করে দিল এবং সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল। তো এইভাবে গল্পটা আমাদের আশ্বস্ত করে যে ন্যায় বিচার বিলম্বিত হচ্ছে ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়ে ন্যায় বিচার হবেই, এটাই আমরা দেখতে পাই। তাহলে সত্য বনাম মিথ্যার যে সংঘর্ষটা, এভাবেই গল্পটা আমাদের কাছে তুলে ধরে। নেক্সট, থিম অফ ইন্টেলিজেন্স ওভার অথরিটি। আর কি না, বুদ্ধিমত্তা এবং কর্তৃত্ব, এই দুটো মানে ইন্টেলিজেন্স যে কর্তৃত্বের থেকে ওপরে, সেটা বিচার করতে বলা হয়েছে। দ্য স্টোরি পাওয়ারফুলি হাইলাইটস দ্য সুপেরিয়রিটি অফ ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ওভার মেয়ার অথরিটি অ্যান্ড পজিশন। দ্য কিং অফ দ্য কান্ট্রি, despite holding the highest power, fails to deliver justice because he depends only on appearance and lacks analytical thinking. He repeatedly postpones the case without finding a solution. In contrast, the neat-haired king, a simple cowherd boy with no real authority, solves the complex problem using logic and presence of mind. Through his contrast, the author criticizes blind dependence on power and social status and emphasizes that true justice can only be achieved through wisdom, intelligence, and rational judgment. তাহলে এই গল্পে বুদ্ধিমত্তার শ্রেষ্ঠত্ব, কর্তৃত্ব ও ক্ষমতার উপরে সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। দেশের রাজা উচ্চ পদে অধিষ্ঠিত হওয়া সত্ত্বেও
বিচার বুদ্ধির অভাবে প্রকৃত ন্যায় বিচার দিতে তিনি ব্যর্থ হন। তিনি কেবল বাহ্যিক সাদৃশ্যের উপরে নির্ভর করে বারবার বিচারকে স্থগিত রেখে দেন। অপরদিকে দেখা যায় একজন সাধারণ গোয়ালা ছেলে, যার কোনো বাস্তব ক্ষমতাই নেই, সে কিন্তু যুক্তি ও বুদ্ধির সাহায্যে জটিল সমস্যার সমাধান করে দেয়। এর মাধ্যমে লেখক তাহলে দেখিয়েছেন যে প্রকৃত ন্যায় বিচার ক্ষমতার নয়, বরং বুদ্ধি ও বিবেকের ওপরেই নির্ভরশীল। আশা করি বোঝাতে পেরেছি এই থিমটা। নেক্সট দেখো, থিম অফ সোশ্যাল ইনজাস্টিস অ্যান্ড কাস্টম। তাহলে এক্ষেত্রে অবিচার এবং কুসংস্কারের থিমটাকে বর্ণনা করতে বলা হয়েছে। দ্য স্টোরি রিফ্লেক্টস দ্য হার্শ রিয়েলিটিস অফ সোশ্যাল কাস্টমস prevalent during that time, particularly the Kulin system. The poor Brahman's misery begins because he is not a Kulin Brahman and is forced to collect a large sum of money to get married. This unjust tradition exploits the poor and favors the wealthy. Through the Brahman's suffering, the author exposes the cruelty of social discrimination and class-based injustice. The story subtly criticizes how blind adherence to tradition often leads to human suffering and inequality, especially for the weaker section of society. তাহলে এই গল্পে অবিচার এবং কুসংস্কার আমরা দেখতে পেয়েছি। গল্পটা তৎকালীন সমাজের সেই কঠোর সামাজিক প্রথা এবং কুসংস্কারকে তুলে ধরেছে, কারণ এই গল্পে আমরা দেখেছিলাম কুলীন প্রথার সেই নির্মম রূপ, তাই না? এই গল্পটা বিশেষত কুলীন প্রথার নির্মম রূপ তুলে ধরে। দরিদ্র ব্রাহ্মণের সমস্ত দুর্ভোগের সূচনা হয় এই যে বৈষম্যমূলক প্রধান কারণ, তার জন্যই, যেটা তাকে তার বিয়ের জন্য বিপুল অর্থ জোগাড় করতে বাধ্য করে। এই যে প্রথা দরিদ্রদেরকে শোষণ করে এবং ধনীদেরকে সুবিধা দেয়, কারণ কুলীন না হলে প্রচুর অর্থ দিতে হবে। তাহলে কুলীন ব্রাহ্মণ এবং কুলীন ব্রাহ্মণ না হওয়ার এই যে একটা নির্মম রূপ তুলে ধরেছিল লেখক, ব্রাহ্মণের দুর্দশার মাধ্যমে সমাজের ওই অবিচার এবং শ্রেণীভিত্তিক বৈষম্যর সমালোচনা করেছেন এবং দেখিয়েছেন কিভাবে অন্ধভাবে প্রথাগুলো মানা মানবিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়, সেটাই আমরা দেখতে পেয়েছি। তাহলে সমাজের এই যে অবিচার, এই যে কুসংস্কার, এগুলো এখানে প্রকাশ পেয়েছে এই গল্পে থিম হিসেবে। বোঝা গেছে? নেক্সট দেখো, দ্য ফায়ার অ্যাজ আ সিম্বল। এই যে সিসিটা, এটা একটা প্রতীক হিসেবে কিভাবে কাজ করেছে। দ্য ফিয়াল প্লেজ আ crucial symbolic role in the story. It represents truth, rational testing, logical judgment. While the real Brahman, being human, cannot enter the field, the ghost is able to shrink himself and go inside, thereby revealing his true identity. The field becomes the instrument through which falsehood is exposed and truth is established. Symbolically, it suggests that reason and intelligence can uncover even the most cleverly hidden deception. Thus the field stands as a symbol of wisdom and fair judgment. তাহলে দেখো, এই যে গল্পে শিশিটা একটা গুরুত্বপূর্ণ প্রতীক। এটা সত্য উদ্ঘাটন এবং যৌক্তিক বিচারের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। একজন মানুষ হিসেবে প্রকৃত ব্রাহ্মণের পক্ষে শিশির মধ্যে প্রবেশ করা অসম্ভব, কিন্তু ভূত তো পারবে। ভূত তার অতিপ্রাকৃত ক্ষমতায় সেটা করে বসলো, এর মাধ্যমেই ভূতের প্রকৃত পরিচয় প্রকাশ পেল। তাহলে প্রতীকী অর্থে শিশিটা দেখালো যে যুক্তি ও বিচার বুদ্ধি মিথ্যা পরিচয়ের আড়াল ভেদ করতে সক্ষম হয়। তাই শিশিটা সত্য প্রতিষ্ঠার একটা শক্তিশালী প্রতীক হয়ে গেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। বোঝা গেছে? তাই বলতেই পারি যে এটা একটা প্রতীক, কিসের? সত্য প্রতিষ্ঠার। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, দ্য নিট হার্ড কিং অ্যাজ আ সিম্বল। গোয়ালা রাজা একটি প্রতীক। The neat-haired king symbolizes wisdom, justice, and common sense. Though socially insignificant and merely a child playing a game, he demonstrates exceptional insight and understanding. Unlike the real king, he does not rely on power or formal authority, but on logical thinking. His judgment proves that true intelligence is independent of age, position, or social status. Through his character, the author conveys that genuine wisdom often comes from unexpected source and that justice requires intellect rather than rank. তাহলে দেখো, এক জায়গাতে আমরা তার চরিত্র বিশ্লেষণ করলাম, আর এখানে আমরা কি তাকে একটা প্রতীক হিসেবে দেখছি। কিসের? জ্ঞান, প্রজ্ঞা এবং ন্যায়বোধের প্রতীক। সামাজিকভাবে নগণ্য এবং একটা খেলার রাজা সে, কিন্তু খেলার রাজা হলেও সে প্রকৃত রাজাদের তুলনায় অধিক বিচক্ষণ। সে ক্ষমতার উপর নির্ভর করে না, যুক্তির ওপর বিচার করে, মানে ভর করে বিচার করে। তার চরিত্র প্রমাণ করে যে সে প্রকৃত বুদ্ধিমত্তা, পদমর্যাদা, বয়স বা সামাজিক অবস্থানের ওপর নির্ভর করে না।
তার এই যে চরিত্র সেটা প্রমাণ করে যে প্রকৃত বুদ্ধিমত্তা কখনোই পদমর্যাদা, বয়স বা সামাজিক অবস্থানের উপর নির্ভর করে না। লেখক এই চরিত্রের মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে সাধারণ মানুষও কিন্তু অসাধারণ বুদ্ধির অধিকারী হতে পারে। আশা করি বোঝাতে পেরেছি যে এই নিড হার্ড কিং কিসের সিম্বল। তিনি জ্ঞান, প্রজ্ঞা এবং ন্যায়বোধের সিম্বল এই গল্পে। বোঝা গেছে? নেক্সট, দ্য ঘোস্ট অ্যাজ আ সিম্বল। এই যে ভূতটা কিসের প্রতীক? দ্য ঘোস্ট symbolizes deception, hypocrisy and moral corruption in the society. He represents individuals who gain power, respect and comfort through false identity and manipulation. By living as the Brahman for years, the ghost exposes how society often fails to recognize truth and rewards dishonesty. However, his final defeat signifies that deceit cannot remain hidden forever. The ghost's end reinforces the moral lesson that dishonesty may succeed temporarily, but it ultimately leads to downfall and exposure. তাহলে দেখো, এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, ভূত প্রতীকীভাবে সমাজের প্রতারণা, ভণ্ডামি এবং নৈতিক অবক্ষয়ের প্রতিচ্ছবি। সে মিথ্যা পরিচয়ের মাধ্যমে ক্ষমতা এবং সম্মান এবং ভোগের জীবনটাকে অর্জন করেছিল। তার চরিত্র সমাজের সেই সব মানুষদেরকে তুলে ধরেছিল যারা অসৎ উপায়ে সাফল্য লাভ করে। তবে শেষ পর্যন্ত গিয়ে ভূতের পরাজয়টা এটাও প্রমাণ করে যে অসত্য এবং প্রতারণা কিন্তু চিরদিন টিকে থাকতে পারে না। এই প্রতীক আমাদের সতর্ক করে যে অন্যায়ের পরিণতি কিন্তু শেষমেশ অবশ্যম্ভাবী। সাময়িকভাবে সে জয়ী হলেও শেষে কিন্তু পরিণতিটা অবশ্যই তাকে মানতে হবে। তাহলে এই ভূতটা তৎকালীন সমাজে প্রতারণা, ভণ্ডামি এবং নৈতিক অবক্ষয়ের প্রতীক, সেটা আমরা বুঝতে পারছি। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেন, ইন্টেলিজেন্স ইজ সুপেরিয়র টু পাওয়ার, এক্সপ্লেইন উইথ রেফারেন্স টু দ্য শর্ট স্টোরি দ্য ঘোস্ট ব্রাহ্মণ। তাহলে বুদ্ধিমত্তা যে ক্ষমতার চেয়ে শ্রেষ্ঠ, এই গল্পের আলোকে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে। অলরেডি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা আমরা অন্যভাবে পেয়েছি, তবু আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। দ্য স্টোরি দ্য ঘোস্ট ব্রাহ্মণ ক্লিয়ারলি প্রুভস that intelligence is far superior to power and authority. The king of the country, though invested his royal power, fails to deliver justice in the dispute between the Brahman and the ghost Brahman. Because both look exactly alike, the king is confused and repeatedly postpones the judgment. His authority and position are of no use without ইনসাইট অ্যান্ড রিজনিং। তাহলে দেখো কি বলা হচ্ছে, যে ঘোষ ব্রাহ্মণ এই গল্পের লেখক অত্যন্ত স্পষ্টভাবে এটা প্রমাণ করেছেন যে বুদ্ধিমত্তা ক্ষমতার চেয়ে অনেক বেশি কার্যকর এবং শ্রেষ্ঠ। গল্পে আমরা কি দেখতে পাচ্ছি না, দেশের প্রকৃত রাজা সমস্ত ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও ভূত আর ব্রাহ্মণের মধ্যে সেই যে বিচার সেটা করতে ব্যর্থ হচ্ছেন। বাহ্যিক সাদৃশ্যের কারণে তিনি প্রকৃত সত্য উদ্ঘাটন করতে পারছেন না। বারবার তিনি ডেটটাকে স্থগিত করে দিচ্ছেন, পরের ডেট দিচ্ছেন। এতে বোঝা যাচ্ছে যে কেবল ক্ষমতা থাকলেই ন্যায় বিচার নিশ্চিত নয়, তাই না? ইন কন্ট্রাস্ট, আর অন্যদিকে দ্য নিড হার্ড কিং হু possesses no real power or status solves the complex problem with remarkable intelligence. By introducing the fear as a test, he cleverly exposes the true identity of the ghost. This incident shows that wisdom, logic and presence of mind are more effective than mere authority. Thus the story strongly establishes that intelligence is the true source of justice and strength. তাহলে অন্যদিকে আমরা একজন সাধারণ গোয়ালা ছেলে যার কোনো রাজকীয় ক্ষমতা নেই, সে তার সূক্ষ্ম বুদ্ধি এবং যুক্তির সাহায্যে অতি সহজে সমস্যার সমাধান করে, সেটা দেখলাম। শিশির এই কৌশল প্রয়োগ করে সে ভূতের প্রকৃত পরিচয়টাকে প্রকাশ করে দিল। এই যে ঘটনাটা, এর মাধ্যমে গল্পটা কি প্রমাণ করে যে ন্যায় বিচারের জন্য পদমর্যাদা বা ক্ষমতার চেয়ে বুদ্ধি কিন্তু বিচার, বুদ্ধি এবং যুক্তিবোধ অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতএব গল্পের আলোকে বলা যায় যে হ্যাঁ, বুদ্ধিমত্তাই কিন্তু প্রকৃত শক্তি, ক্ষমতা নয়। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট এবং লাস্ট কোয়েশ্চেন, ডিসকাস দ্য মরাল লেসন অফ দ্য স্টোরি। আমরা এই যে গল্প থেকে কি শিক্ষা পেয়েছি, নৈতিক তাৎপর্য কি, সেটাই ছিল। এর আগে আমরা আলোচনা করেছি অলরেডি, এখানে আমি তবুও আর একবার উল্লেখ করে দিয়েছি এবং কোয়েশ্চেনটার অ্যান্সারটা আরেকটু লং আছে, এখানে আরও একবার বুঝিয়ে দিচ্ছি। দ্য ঘোস্ট ব্রাহ্মণ ইজ আ স্টোরি রিচ ইন মরাল লেসন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেসন কনভেড ইজ দ্যাট ট্রুথ ultimately trumps over falsehood. Though the ghost lives comfortably for years by assuming a false identity, his deception is eventually exposed and punished. This shows that injustice and dishonesty may succeed temporarily,
but they cannot prevail forever. The story also teaches that intelligence and wisdom are essential for delivering justice. While the real king fails due to lack of insight, a simple cowherd boy succeeds through logical thinking. Moreover, the story criticizes social injustice, blind customs such as schooling system, which causes suffering to the poor. Overall, the story inspires readers to value truth, patience, intelligence, and moral integrity. তাহলে এই যে ঘোষ ব্রাহ্মণ এই গল্পটা নৈতিক শিক্ষায় সমৃদ্ধ একটা রূপকধর্মী এটা কাহিনী। গল্পটার প্রধান শিক্ষা কি না, সত্য কখনো চিরদিন চাপা পড়ে থাকে না। ভূত বহু বছর ধরে মিথ্যার সাহায্যে ব্রাহ্মণের জীবন দখল করে রাখলেও শেষ পর্যন্ত তার আসল পরিচয়টা প্রকাশ পেয়েছে এবং সে শাস্তি ভোগ করে। এর মাধ্যমে লেখক দেখিয়েছে যে অন্যায় ও প্রতারণার জয় ক্ষণস্থায়ী, শেষমেশ গিয়ে তাকে তার পরিণাম ভোগ করতে হবেই। এছাড়াও আমরা এই গল্পটাতে কি দেখতে পেয়েছি যে প্রকৃত ন্যায় বিচারের জন্য ক্ষমতার নয় বরং বুদ্ধি ও বিবেকের প্রয়োজন। যেখানে প্রকৃত রাজা ব্যর্থ হলেন সেখানে একজন সাধারণ গোয়ালা ছেলে তার বুদ্ধিমত্তার দ্বারা ন্যায় প্রতিষ্ঠা করে ফেললো। এছাড়াও গল্পটা সামাজিক কুসংস্কার এবং বৈষম্যেরও সমালোচনা করেছিল, মানবিক মূল্যবোধের গুরুত্ব তুলে ধরেছিল। তাহলে সার্বিকভাবেই সবকিছুর ওপরে যদি বিচার করা যায় তাহলে দ্য ঘোষ ব্রাহ্মণ আমাদের সত্যবাদিতা, ধৈর্য এবং ন্যায় বোধে বিশ্বাস রাখতে শেখায়। সেটাই আমরা বুঝতে পারছি, বোঝা গেছে? তো এই ছিল দ্য ঘোষ ব্রাহ্মণ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ লং কোয়েশ্চেন্স যেগুলো 5 নাম্বারের তোমাদের এক্সামে আসতে পারে, মানে এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। আশা করি প্রত্যেকটি কোয়েশ্চেনের অ্যান্সার সবাইকে ভালোভাবে বোঝাতে পেরেছি, কারো কোথাও অসুবিধে নেই। কার কেমন লাগলো জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবে। এই ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী টেক্সটটা থেকে গুরুত্বপূর্ণ সমস্ত লং কোয়েশ্চেন্স নিয়ে।